E20 নিয়ে আমি আর কোনো ভিডিও করতে রাজি নই। এই জন্যই রাজি নই কারণ এখন যে সমস্ত ইউটিউবাররা আছেন এবং তারা এই E20 নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করছেন যে E20 ইউজ করার জন্য পুরনো গাড়িতে মাইলেজ কমে যাচ্ছে, যে রাবার আইটেম, গ্যাসকেট আইটেম সেগুলো সব খারাপ হয়ে যাচ্ছে পুরনো গাড়িতে। তো সেই টপিকটাকে নিয়ে আমি 11 মাস আগেই একটা ভিডিও করেছিলাম। তখন সবে মাত্র আমি দিল্লি পৌঁছেছিলাম এবং সেখানে কিছু রিসার্চ পেপার আমি জোগাড় করি, কিছু ডকুমেন্টস জোগাড় করি। সেগুলোর ভিত্তিতে আমি হাইপোথেটিক্যালি এই প্রজেকশনটা করি যে E10 গাড়িতে যদি E20 পেট্রোল ইউজ করা হয় তাহলে গাড়ির মাইলেজ তো কমবেই, তার সাথে সাথে ইঞ্জিন কম্পোনেন্ট ইনক্লুডিং প্লাস্টিক আইটেম, রাবার আইটেমস, গ্যাসকেট, এই জিনিসগুলো কিন্তু তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেটা কেমিক্যালি আমি বুঝিয়ে দিই। তার 2-3 মাস পরে আপনারা যে সাবস্ক্রাইবাররা রয়েছেন কিংবা ভিউয়ার্স রয়েছেন আমার চ্যানেলের, তারা আমাকে বিভিন্ন রকম মেসেজ পাঠান, রাইট আপ লিখে পাঠান এবং অডিও মেসেজও পাঠান আমার মোবাইলে। এবং সেখানে তারা বলেন যে তাদের যে পুরনো গাড়িগুলো আছে এই E10 গাড়ি, সেই গাড়িতে E20 পেট্রোল ইউজ করার জন্য গাড়ির কী কী ক্ষতি হচ্ছে। কখনো কখনো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কখনো কখনো অ্যাক্সিলারেশন সেরকমভাবে নিচ্ছে না, কখনো কখনো নকিং ইস্যু আসছে। তো সেই সমস্ত জিনিসগুলোকে কম্পাইল করে এবং মার্কেট থেকে কিছু ডাটা ফিডব্যাক নিয়ে আমি আরেকটা ভিডিও করি। তো সেই ভিডিও দুটো, মানে প্রথম ভিডিওটা যেটা 11 মাসের মাথায় করেছিলাম, 11 মাস আগে করেছিলাম, এবং যেটা 8 থেকে 9 মাস আগে করেছিলাম, সেই দুটো ভিডিও কিন্তু আজকের ডেটে সমানভাবে রেলেভেন্ট। এবং সেই দুটো ভিডিও যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা যখন শেষ হবে তখন আমি এই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। এবং তারপরে ফ্লেক্স ফুয়েল আসে এবং E20 কনভার্টেবল যে কিটগুলো সেটাও আসবে বলে শোনা যায়। তো সেটা নিয়েও আমি ডেডিকেটেড ভিডিও বানাই। এই সমস্ত ভিডিওগুলো আপনি অটোমোবাইল জ্ঞানে যে প্লেলিস্টটা আছে সেটাতে ক্লিক করে একবার দেখে নিতে পারেন যে কোথায় ভিডিওটা আছেন এবং সেই ভিডিওটাও ওয়াচ করতে পারেন। এবার আজকের ভিডিওতে কিন্তু দুরকম ইস্যু নিয়ে আলোচনা হবে। এবার তার আগে বলে দিই যে E20 নিয়ে আমি কেন ভিডিও করতে চাইছি না। কারণ হচ্ছে যে আমাদের যিনি পেট্রোলিয়াম মিনিস্টার আছেন শ্রী হরদীপ সিং পুরীজি, উনি অলরেডি স্বীকার করে নিয়েছেন যে E20 E10 ওলা গাড়িতে ইউজ করার জন্যে গাড়ির যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো ইনক্লুডিং গ্যাসকেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে তাড়াতাড়ি, স্বীকার করেছেন এটা। এবং তার সাথে সাথে এটাও স্বীকার করেছেন যে গাড়ির মাইলেজও কিন্তু কম হবে E10 গাড়িতে যদি E20 পেট্রোল ইউজ করা হয়। সুতরাং এটা সম্পর্কে আর কিছু বলার আমার দরকার নেই। আজকের ভিডিওতে দুরকম দাবি নিয়ে কথা হবে, একটা দাবি আমাদের তরফ থেকে আর একটা দাবি গভর্নমেন্টের তরফ থেকে। তো সেই দুটোকে নিয়ে আমি আলোচনা করব। একটা দাবি ডেফিনেটলি সেটা হচ্ছে যে সমস্ত পেট্রোল পাম্পে E10ও রাখা হোক, E10 পেট্রোলও রাখা হোক। কারণ আমাদের যাদের পেট্রোল গাড়ি E10 একটু পুরনো আছে, E10 আছে, তারা সবসময় চাইবে যে আমরা E20 কেন ইউজ করব, জোর করে কেন চাপিয়ে দেওয়া হবে, E10ও রাখা হোক। প্রসঙ্গত এখানে বলে রাখা দরকার যে HPCL এর পাওয়ার 99 যেটা আছে সেটা কিন্তু আপ টু 11% অবধি ইথানল মিশ্রিত আছে। সুতরাং সেটা 90% পেট্রোল, 10 থেকে 11%-এর মতো ইথানল আছে। সুতরাং সেটা E10 গাড়ির জন্য কমপ্লায়েন্ট, মানে এই পাওয়ার 99টা। এছাড়া BPCL এর যে স্পিড 97 আছে সেটাতেও আপ টু 10% অবধি ইথানল পাওয়া যায়, অর্থাৎ 90% পেট্রোল, 10%-এর মতো ইথানল। সুতরাং সেটাও E10 গাড়ির জন্য কমপ্লায়েন্ট। তো এবার এই দুটো তেল যদি রেলেভেন্ট পেট্রোল পাম্পে অ্যাভেলেবেল করে দেওয়া যায় তাহলেই তো ল্যাটা চুকে যায়, কিন্তু সেটা হচ্ছে না। এবার ধরে নিন যে E10 পেট্রোলটা পেট্রোল পাম্পে রাখা হলো, পাওয়ার 99টা। এবার পাওয়ার 99-এর দাম কত? আজকের ডেটে পাওয়ার 99 সমস্ত পেট্রোল পাম্পে তো পাওয়া যায়ই না, কিন্তু যেখানে পাওয়া যায় সেখানে দাম হচ্ছে 155 টাকার মতো, রাফলি অ্যারাউন্ড, কম বেশি সিটি টু সিটি ডিফার করে, কিন্তু 155 টাকার মতো দাম। এবার নর্মাল পেট্রোল যেটা E20 পেট্রোল সেটার দাম হচ্ছে 113 টাকা, অর্থাৎ 42 টাকার মতো একটা ডিফারেন্স চলে আসছে। এবার এই 42 টাকা ডিফারেন্স দিয়ে যারা পুরনো গাড়ি ইউজ করছে তারা কি এই পাওয়ার 99টা ইউজ করবে? প্রথম প্রশ্ন। এবার এই প্রশ্নের একটা সহজ আনসার হচ্ছে যে হ্যাঁ, করবে। কেননা যারা E10 গাড়িটা কিনেছে, ধরুন E10 কমপ্লায়েন্ট গাড়ি কিনেছে, তারা গাড়িটাকে লং টার্মের জন্য রেখেছে, মানেই হচ্ছে সে গাড়িটাকে ভালোবেসে ফেলেছে। এবার যখন ভালোবেসে ফেলেছে তখন সেই গাড়িটার কোনো ইঞ্জিন পার্টস বা মেকানিক্যাল পার্টস খারাপ হয়ে যাক সেটা তো সে চাইবে না, তাই তার জন্য সে পাওয়ার 99টা ইউজ করবে। কিন্তু আরেক ধরনেরও লোক আছে যারা, কিছু মনে করবেন না বলছি বলে, এমন কিছু লোক আছে যারা ধরুন ফাইন্যান্সিয়ালি অত স্ট্রং নয়, যারা একটা সময় অনেক টাকা, অনেক কষ্টের টাকা রোজগার করে জোগাড় করে একটা গাড়ি কিনেছিল। সে গাড়িটা এক সময় কিনেছিল, কিন্তু তারপর সে মনে করেছিল যে ব্যাস এই একটাই গাড়ি কিনলাম, এরপর আর গাড়ি কিনবো না। 15-20 বছর
আমার যতদিন না রিটায়ারমেন্ট হচ্ছে ততদিন আমি এই গাড়িটাকে চালাবো, এবং তারপর যখন এটা আমার ছেলে দাঁড়িয়ে গেল বা মেয়ে ধরুন এস্টাবলিশ হয়ে গেল, তখন আমি এই গাড়িটাকে আস্তে আস্তে বিক্রি করে দেবো বা ছেলেকে দিয়ে দেবো, ছেলে হয়তো বাইব্যাক টাইব্যাক করে কিছু একটা করে নেবে। কিন্তু সে ভাবতে পারেনি যে আজকের ডেটে এমন একটা সিচুয়েশান আসবে যেখানে আমাকে E10 ইউজ করতে হবে, মানে E10 কমপ্লায়েন্ট তো E10 ইউজ করতেই হবে, কিন্তু E20টা আমি ইউজ করতে বাধ্য হব। কিন্তু E20 যদি ইউজ না করি, তার বদলে যদি E10 ইউজ করি, তার দাম আমাকে 155 টাকা দিতে হবে, সেটাও সে ভাবেনি। সুতরাং তারা দে আর নট রেডি। তো তারা এখন কি করবে? তারা এখন এটাই মনে করবে যে ঠিক আছে বাবা, আমি E20 ইউজ করি, তাতে যা খারাপ হলো, সময়ের সাথে সাথে হয়তো একটু তাড়াতাড়ি যে জিনিসগুলো খারাপ হবে সেগুলো আমি চেঞ্জ করতে থাকবো, তার কাছে উপায় নেই। সে ওই 155 টাকা দেওয়ার জন্যে রাজি নয়, পাওয়ার 99 দেওয়ার জন্যে। কিন্তু হ্যাঁ, এই কমপ্লেনটা তো যাবে যে গভর্নমেন্ট বলছে যে আমি E20 যেটা আছে সেটাই ইউজ করতে হবে, সেই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা তো চলে যাবে। E10 তো অ্যাভেলেবেল হবে। এবার দামটার বিচারে হয়তো অনেকে ইউজ করবে, অনেকে ইউজ করবে না, সেখানে একটা ভাগ আসবে ঠিকই। এবার আমি ধরে নিলাম যে এই পাওয়ার 99টা সমস্ত পেট্রোল পাম্পে, মানে এইচপির যে পেট্রোল পাম্পগুলো আছে তাতে অ্যাভেলেবেল করে দেওয়ার একটা চেষ্টা করা হলো। সত্যি কি অ্যাভেলেবেল হবে? আমার তো মনে হয় না হবে। কারণ আপনি শহরে যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে তার মধ্যে অনেক পেট্রোল পাম্প আছে পুরনো, যেগুলো ছোট জায়গার মধ্যে তৈরি হয়েছে। তার হয়তো 2-3টে রিজার্ভার আছে। একটা রিজার্ভারে ডিজেল থাকে, আরেকটা রিজার্ভারে E20 পেট্রোল থাকে, আরেকটা যদি থেকে থাকে তাহলে সেটাই হয়তো এক্সট্রা E20 পেট্রোল আছে, আর নয়তো XP100 ইউজ করছে। এবার সেইখানে আপনি XP100টা সরিয়ে E10 ইউজ করবেন, পাওয়ার 99 ইউজ করবেন, সেটাও হয়তো সে করতে পারবে না। সুতরাং সে যাবে কোথায়? তার কাছে সেরকম সেটআপই নেই, সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই পেট্রোল পাম্পের ডিলারের কাছে যে 4-5 রকমের তেল সে রিজার্ভারে রেখে দেবে। তার কাছে 2 কি 3টে রিজার্ভার আছে। সুতরাং গভর্নমেন্ট যদি চায়ও, তাহলেও এই জিনিসটা কতটা সম্ভব সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা দাবি নিয়ে আসি। আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন অল ইন্ডিয়া ডিস্টিলার্স অ্যাসোসিয়েশনের, মিস্টার বিজেন্দ্র সিং, উনি বলছেন যে যত পারো E85 ইউজ করো, মানে যত পারো ফ্লেক্স ফুয়েল গাড়ি ইউজ করো, এবং যত তুমি চলবে, মানে আপনার গাড়ি যত চলবে তত বেশি এটা মাইলেজ দেবে। মাইলেজ কথাটা আমার হয়তো ঠিক লাগছে না, এখানে বলা উচিত যে যত বেশি আপনি গাড়িটাকে ইউজ করবেন ফ্লেক্স ফুয়েল গাড়ি, এবং তাতে যত E85 ইউজ করবেন তত বেশি ইকোনমিক্যাল হবে। মানে আমার ছোট বুদ্ধিতে এটুকুই মাথায় ঢুকেছে যে ফ্লেক্স ফুয়েল গাড়িতে আপনি যদি E85 ইউজ করেন তাহলে বেশি আপনার কাছে বেনিফিশিয়াল হবে, যদি আপনি গাড়িটা প্রচুর পরিমাণে চালিয়ে থাকেন। এবার এটা বলার পেছনে আরেকটাও কারণ আছে। E85-এর দাম ধরুন 82 টাকার মতো এখন যাচ্ছে। এবার E20 পেট্রোল দিল্লিতে বলছি, কিন্তু ওটার দাম 102-3 টাকার মতো, অর্থাৎ 20 টাকার মতো একটা ডিফারেন্স চলে আসছে। তো সেই জন্যই বলছে যে E85 যত ইউজ করবেন তত ইট উইল বি মোর ইকোনমিক্যাল ফর ইউ, মানে তত বেশি খরচা কম হবে। প্লাস তার সাথে সাথে আরেকটা জিনিসও হবে, সেটা হচ্ছে যে ক্রুড অয়েল যেটা আমরা ইম্পোর্ট করছি সেটারও কম ইম্পোর্ট করতে হবে, প্লাস ফার্মারকেও সাপোর্ট করা হবে, এবং রুরাল যে ডেভেলপমেন্ট সেটার কাজেও আপনি কন্ট্রিবিউট করবেন। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তার সাথে সাথে যেহেতু আপনি E85 ইউজ করছেন তাই কম পলিউশনও জেনারেট হবে। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে বলা হচ্ছে এবং আপনাকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনি E85 ইউজ করুন। এবার এই E85 যেটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে ফ্লেক্স ফুয়েল গাড়িতে। এবার ফ্লেক্স ফুয়েল নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম তাতে এটা বলেছিলাম যে মারুতি সুজুকির যে ওয়াগনার গাড়িটা সেটা ফ্লেক্স ফুয়েলে লঞ্চ হয়ে গেছে, এবং তার সাথে সাথে হিরোর একটা বাইক এবং সুজুকির একটা বাইক জিক্সার 250, সেই গাড়িটাও কিন্তু ফ্লেক্স ফুয়েলে লঞ্চ করে গেছে। এবার এই E20 নাকি E85 হুইচ ইজ মোর ইকোনমিক্যাল সেটা নিয়ে একটা টেস্টিংও হয়েছে। আপনারা জানেন যে অটোকার ইন্ডিয়া যে ওয়েবসাইট আছে, তাদের একটা কোম্পানি আছে, তো অটোকার ইন্ডিয়া একটা টেস্ট কন্ডাক্ট করে। সেখানে জিক্সার মানে সুজুকির যে জিক্সার 250 ফ্লেক্স ফুয়েল ভেহিকেলটা আছে সেটাকে নিয়ে টেস্ট করা হয়। এবার টেস্টিংটা কীরকম হয় এটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে প্রথম দিন এই যে ফ্লেক্স ফুয়েলওয়ালা যে জিক্সার গাড়িটা আছে তাতে E85 ফিল করা হয়, একদম ভর্তি করে দেওয়া হয়, এবং ভর্তি করে সেই গাড়িটাকে 2.5 ঘন্টা ধরে একটা দিল্লিতে একটা লুপের মধ্যে চালানো হয়, এবং প্রায় 80 কিলোমিটারের মতো চালানো হয়। এবং সেখানে বিভিন্ন সময় ভিড়ও থাকে, বিভিন্ন সময় ফাঁকা রাস্তাও থাকে। তো 2.5 ঘন্টায় এটা যে 80 কিলোমিটার যায়, প্রায় 29 কিলোমিটার পার আওয়ারের মতো এটা স্পিডে একটা 80 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে।
এবার ডিস্টেন্সটা কভার করার পরে দেখা হয় যে এই গাড়িটা কতটা মাইলেজ দিয়েছে। এবার দেখা যায় যে E85-এ এই গাড়িটা মাইলেজ দিয়েছে 28.81 কিলোমিটার পার লিটারের মতো। এবার সেই গাড়িটার যে E85টা আছে, জিক্সার গাড়িটা, যেটা ফ্লেক্স ফুয়েল গাড়ি, সেটার সমস্ত E85 পেট্রোলটাকে পুরো বার করে নেওয়া হয় এবং ভেতরটা পুরো শুকনো করে দেওয়া হয়। যে পেট্রোলের ট্যাঙ্কটা আছে সেটাকে পুরো শুকনো করে দেওয়া হয়, একদিন রাখা হয় এবং একদিন পরে, মানে আজকে যদি করা হয়ে থাকে টেস্টিংটা, তাহলে পরশু দিন E20 পেট্রোল ওতে ঢালা হয়। E20 পেট্রোল ঢেলে সেই গাড়িটাকে আবার সেম রুটে, সেম লুপে দিল্লিতে ঘোরানো হয় 80 কিলোমিটার। এবার সেম ওয়েদার রাখার চেষ্টা করা হয়, মানে যে ওয়েদারে ওই গাড়িটা পরশুদিন বেরিয়েছিল E85 পেট্রোল নিয়ে, সেই রকমই সেম ওয়েদারে 80 কিলোমিটার এটাকে রান করানো হয়। 80 কিলোমিটার রান করাবার পরে এবং সেম টাইপের ট্রাফিক রাখার একটা চেষ্টা করা হয়, কখনো ভিড় কখনো ফাঁকা, পরশু দিনের মতোই, মানে আজকে যেরকম ছিল পরশু দিন গিয়ে E20-তে যখন টেস্ট হচ্ছে তখনও সেম টাইপের ট্রাফিক কনজেশন বা ফাঁকা জায়গা রাখার চেষ্টা করা হয়েছিল। এবং সেখানে দেখা যায় যে এই গাড়িটা 80 কিলোমিটার যে কভার করে তাতে এর মাইলেজ আসে 38.1 কিলোমিটারের মতো, অর্থাৎ 24.4% কম মাইলেজ দিয়েছে E85 যখন ইউজ করা হয়েছে। এবার তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেহেতু E85-এ ইথানলের পার্সেন্টেজ বেশি এবং এতে এনার্জি কন্টেন্ট যেটা আছে সেটা লোয়ার আছে, সেই জন্যে এটা 24.4%-এর মতো কম মাইলেজ প্রদান করেছে। কিন্তু তাহলে কি ইকোনমিক্যাল এটা কম হলো? সেটা এখানেই প্রুফ হচ্ছে না, কারণ পেট্রোলের দাম যে সময় টেস্টটা হয়েছিল সেই সময় E85 পেট্রোলের দাম ছিল 82 টাকা 12 পয়সা, আর সেই সময় E20 পেট্রোলের দাম ছিল 102 টাকা 12 পয়সা পার লিটার, 20 টাকার একটা ডিফারেন্স। এবার 20 টাকার ডিফারেন্স নিয়ে যদি 10,000 কিলোমিটারের একটা প্রজেকশন করা হয়, যেটা অটোকার ইন্ডিয়া করেছে, তো 10,000 কিলোমিটার চলার পর গাড়িটা কত খরচা হবে সেটা দেখা হয়েছে। তো দেখা গেছে যে E85-এ যদি এটা চলে 10,000 কিলোমিটার, তাহলে 28,514 টাকার মতো এটা খরচা হবে। আবার যদি E20-তে এটা চলতো 10,000 কিলোমিটার, তাহলে এটা 26,803 টাকার মতো খরচা হবে। অর্থাৎ সিধা মানে সোজাসুজি 1,711 টাকার মতো বেশি খরচা হয়েছে E85 পেট্রোল ইউজ করে। এবার 1,711 টাকা 10,000 কিলোমিটার চলার জন্য এমন কিছু গায়ে লাগার কথা নয়, কিন্তু যেটা ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে যে E85 যে ফ্লেক্স ফুয়েল ভেহিকেলটা আছে, যেটা জিক্সার 250, সেটার কেনার কস্ট পড়ে যাচ্ছে 1,98,457 টাকা। আর যে সুজুকি জিক্সার যে নর্মাল ভেহিকেলটা আছে, যেটা E20 কমপ্লায়েন্ট, সেটার দাম পড়ে 1,89,768 টাকা। অর্থাৎ এখানে 8,689 টাকার মতো একটা ডিফারেন্স চলে আসছে। মানে E85 কমপ্লায়েন্ট বা ফ্লেক্স ফুয়েল যে জিক্সার 250 গাড়িটা আছে সেটা 5% হায়ার দেন E20 কম্প্যাটেবল জিক্সার 250। সুতরাং সোজাসুজিভাবে 8,689 টাকার একটা ডিফারেন্স আসছে, প্লাস পেট্রোলটা ইউজ করার সাথে সাথে E85 পেট্রোল ইউজ করার সাথে সাথে 10,000 কিলোমিটার চললে 1,711 টাকার মতো একটা ডিফারেন্স চলে আসছে। এটা অটোকার ইন্ডিয়ার একটা ক্যালকুলেশন বলা যায়, এবং অন্য একটা কোম্পানিও কিন্তু এই ক্যালকুলেশনটা করেছে এবং তার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি এসছে এই জিক্সারটা নিয়ে। জিক্সারটা যখন একটা শহরের মধ্যে কোনো একটা রাস্তায় চলেছে তখন 50 কিলোমিটারের মতো মাইলেজ দিয়েছিল, আর E85-এর ক্ষেত্রে মানে E20-তে 50.9 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ দিয়েছে, আর E85-এ যখন চলে তখন এটা 29.06 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ দিয়েছে। অর্থাৎ 43%-এর মতো বেশি মাইলেজ দিয়েছে যখন E20-তে চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে E85 ইউজ করলে যদি খুব বেশিও চালানো হয় তাহলেও কিন্তু খুব একটা বেনিফিটেড মানুষ হচ্ছে না। এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা বলে যে আমি এরমভাবে ক্যালকুলেশনটাকে ইন্টারপ্রিয়েট করলাম আপনাদের কাছে, যে গভর্নমেন্টের তরফ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আদপেও হচ্ছে না। হ্যাঁ, হয়তো ফার্মারকে সাপোর্ট করা হচ্ছে, হয়তো রুরাল যে ডেভেলপমেন্ট সেটাতে আপনার কন্ট্রিবিউশন থেকে যাচ্ছে, কিংবা কম ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার পকেট থেকে বেশি খরচা হচ্ছে। আই মে বি রং, আমি যদি রং হই আপনারা কারেক্ট করে দেবেন, কিন্তু এটুকুই বলতে পারি যে যেহেতু E85 কিংবা হ্যাঁ এটাও বলে রাখা দরকার যে E20-র পরে এই যে E25, E30 এগুলো কিন্তু চট করে এখন আসবে না,
কারণ গভর্নমেন্টের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে লেটাস ফোকাস অন E85 মোর, E25 E30 নিয়ে পরে ভাবা যাবে, এই মুহূর্তে এখন এটা আসছে না, E20 থাকবে এবং E85-এর দিকে ওরা জোর দিচ্ছে। তো এটুকু বলা হয়েছে স্টেটমেন্টে, সুতরাং এটা পরিষ্কার যে E25 E30 নিয়ে এখনই বদার করার কোনো সময় আসেনি। তবে এটুকু বুঝতে পারছি যে কি বলবো, মানে যেরকম সময় আসছে তাতে ইথানলের পরিমাণটা আলটিমেটলি বেড়েই যাবে এবং ফ্লেক্স ফুয়েল আমি জানি না কতটা সাকসেসফুল হবে, কারণ জুন মাসে টোটাল এমন মানে ফ্লেক্স ফুয়েল আসার পরে কিন্তু এমন কিছু হিটও হয়নি। হ্যাঁ, বলছে যে এখন 50 থেকে 100খানা ডিসপেন্সার মেশিন লাগানো হয়েছে দিল্লিতে এবং সারাউন্ডিংসে, এবং 2027-এর মধ্যে 5000খানা ডিসপেন্সার মেশিন লাগানো হবে অল মেজর সিটিজে। তারপরেও যে ফ্লেক্স ফুয়েল কতটা সাকসেসফুল হবে সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেলে তো ভালো, কিন্তু কতটা হবে আমার জানা নেই। এটুকুই বলতে পারি যে আখ এখন আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্কের পেছনে ঢুকেছে, ব্যাস এটুকুই বলতে পারি।